হাই গাইস, আমি পায়েল আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইজ রিউজ লাইফ ইন এ শেল। তো আজকে ব্লগটা না বিকেল থেকে শুরু করলাম, কারণ আমরা একটা জায়গা ঘুরতে যাচ্ছিলাম। আসামে অনেক দিন আসা হয়েছে, কিন্তু জায়গাগুলো ঘোরাই হয় না। আর এই যে জায়গাটাতে যাচ্ছি আজকে, সেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই কাছে। আমরা আজকে যাচ্ছি শহীদ স্মারকে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, আমি তোমাদের অন্য একটা ব্লগে দেখিয়ে দেবো যে আমাদের পুরো ছাদ থেকে এটা কিন্তু মানে লাইট জ্বলে রাত 8টা অবধি, সেটা কিন্তু ছাদ থেকে দেখা যায়। তো এটা ওপেনিং টাইম হচ্ছে 10:30, সকাল 10:30 থেকে রাত্রি 8টা অবধি থাকে। তো তাই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে আমরা বিকেল দিকে যাব, আর মেঘও করেছিল। তো বিকেল দিকে গেলে কি হয় যে মানে বিকেলের ভিউটাও আমরা পেয়ে যাব, আর তার সাথে সাথে যে রাত্রে বা সন্ধেবেলার যে লাইটিংটা আছে সেটাও আমরা দেখতে পেয়ে যাব। এখানে কিন্তু একটা ম্যাপিংয়ের সাহায্যে বোঝানো হয়েছে যে দুদিকে জল দ্বারা ঘেরা শহীদ স্মারকটা, আর এখানে আসামের খুব সুন্দর বিউটিফুল একটা লোগো। তো চলো এবার ভেতরে যেয়ে পর দেখা যাক। এমনিতে আজকে ওয়েদারটা অসাধারণ ছিল, এবং তোমরা যে দেখলে যে এন্ট্রি নিচ্ছে সেখানে কিন্তু সমস্ত রকমের জিনিসপত্র চেক হচ্ছিল। আর একটা ভালো জিনিস কি বলো তো, এখানে যত গুটকা সিগারেট সব কিছু নিয়ে জাস্ট ডাস্টবিনে ওরা ডাম্প করে দিচ্ছিল, জাস্ট নিচ্ছে আর ফেলে দিচ্ছে। এই জিনিসটা কিন্তু ভালো, কারণ পুরো যেহেতু স্মারকটা পুরো হোয়াইট কালারের, আর আমরা তো হায়দ্রাবাদে অনেক জায়গায় দেখেছি পানের পিচ ফেলতে, গুটকার পিক ফেলতে, এই সব। তো এই সমস্ত হওয়ার চান্স কিন্তু এখানে থ্যাঙ্ক গড নেই, তাই খুবই স্ট্রিক্ট সিকিউরিটি কিন্তু এখানে। তো ঢুকেই একটা অসাধারণ জায়গা এবং অসাধারণ পরিবেশে স্মারকটা দেখতে আরও ভালো লাগছিল। আর জাস্ট দূরে দেখো পুরো মেঘ, আর মেঘের মধ্যেখান দিয়ে যেন সূর্যমামা উঁকি মারছে। সামনে থেকে দেখো এখানে একটা প্রদীপ জ্বলছিল, আর তার সামনে এখানে কিন্তু জলের ফোয়ারা হয়। আর বলতে বলতে সেই জলের ফোয়ারাগুলো স্টার্ট হয়ে গেল, আর লাইটও জ্বালিয়ে দিয়েছিল। ফার্স্টে এই যে হলুদ লাইটগুলো দেখছো সেগুলো জ্বালাবে, এবং তারপরে যে স্মারকের অ্যাকচুয়াল লাইটগুলো জ্বালানো হবে। আর এই যে স্মারকের যে লাইটগুলো সেগুলোর বিভিন্নতা আছে, যেমন কখনো হলুদ, কখনো লাল, যেগুলো আমাদের বাড়ির ছাদ থেকে খুব ভালোভাবে দেখা যায়। ইভেন যে স্ট্রাকচারটা আছে সেটাও কিন্তু ভালো করেই দেখা যায়। আর প্রচণ্ড হাওয়া দেখছিল, দেখে বুঝতেই পারছো যে প্রচণ্ড মেঘ করে এসছে, একটু হলে বৃষ্টি নামবে। আর জায়গাটা সত্যি মানে একটা খুব ড্রিমল্যান্ড টাইপ যেরকম হয় সেরকমই লাগছিল, অসম্ভব সুন্দর লাগছিল। আর মেঘ করেছিল বলে আরও ভালো লাগছিল দেখতে। এটা অ্যাকচুয়ালি না একটা রাষ্ট্রীয় স্মৃতিসৌধ, যেটা প্রায় 860 জন শহীদকে কিন্তু উৎসর্গ করে বানানো হয়েছে। আর সেই জন্য আমাদের জুতো খুলে এখানে কিন্তু এন্ট্রি নিতে হবে। ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন কালারের লাইট দেখা যাচ্ছে। তো এখানেই সবাই বাইরে জুতো টুতো খুলে এরপরে আমরা এন্ট্রি নেব। আর এন্ট্রি নেওয়ার জায়গাটা ঠিক এরকম, মানে দুপাশে জাস্ট জলাধার। তো চলো এবার এন্ট্রি নেওয়া যাক। প্রথমেই দেখো জয় আয় আসাম, এবং আসামের যে অ্যাকচুয়াল লেখাগুলো সেগুলো কিন্তু বাংলার সাথে অনেক সিমিলারিটি আছে। ইভেন মানে যেরকম লেখে, যেরকম লেখে, ওইগুলি একটু ডিফারেন্স আছে, বাট অনেকটা সিমিলারিটি আছে। তো এখানে এন্ট্রি করলেই তোমরা বিভিন্ন ধরনের ছবি দেখতে পাবে, যাদের অবদান কিন্তু আসামে অনস্বীকার্য বলা যেতে পারে। ঐতিহাসিক দিক দিয়ে বলা যেতে পারে, বা ধরো কালচারাল বিভিন্ন দিক দিয়ে বলা যেতে পারে। তারা মানে প্রোটেক্ট করেছে তাদের জায়গাটাকে। তো সেই জন্য ওখানে অনেকগুলো ছবি ছিল। এবারে এখানে দেখো সব শহীদের যে মূর্তিগুলো, সেই সব শহীদের মূর্তি, তাদের নাম সহ এখানে কিন্তু লেখা আছে। একটা খুব সুন্দর কনসেপ্ট, আর জায়গাটা খুবই ভালো। এবং আসামিজদের যে শ্রদ্ধাটা কাজ করে না, ইভেন জুবিন গার্গের নিয়েও আমরা দেখেছি। তো প্রত্যেকটা সেলুন, মানে আসাম আসার পরেই এটা আমি জানতে পেরেছি, নিজেদের মানে কালচারকে, নিজেদের শিল্পীদেরকে কিভাবে মানে রাখতে হয়, সম্মান করতে হয়, সেটা সত্যিই শেখার বিষয়। তো যেটা আমি জানতে পেরেছি, জুবিন গার্গ যখন মারা গিয়েছিলেন তখন 4 দিন আসাম বন্ধ ছিল পুরোপুরিভাবে। ইভেন এখনও অবধি স্কুলে, বিভিন্ন তোমরা পার্লারে, সেলুনে, ছোটোখাটো বড় বিভিন্ন ধরনের দোকানে তোমরা কিন্তু জুবিন গার্গের ছবি দেখতে পাবে। তো ঠিক এতটাই শ্রদ্ধা করে তাদের শিল্পীদের জন্য। তাহলে ভেবেই নাও যে তাদের কালচার আর ঐতিহ্যকে যারা বজায় রেখেছে, বিভিন্ন শহীদদের জন্য তাদের শ্রদ্ধাটা কতটা পরিমাণ হবে। তো সত্যি এখানে আসামে এসে এই জিনিসটা কিন্তু বোঝা যায়। মানে সত্যি ক্রেজি ফ্যান বলো বা শ্রদ্ধা বলো, যাই হোক। তো এরপরে ওপরে দেখে এরপরে নিচে এলাম। নিচে এসেও আমরা অনেকগুলো ছবি তুললাম। আর ভেতরটা বিশ্বাস করো মানে এসির মতো ঠান্ডা, যদিও এসি লাগানো ছিল আই থিঙ্ক। তারপরে আমরা বাইরে যখন বেরোই তখন দেখি ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে। আর এটা হচ্ছে পুরো 3 দিক যেটা ঘেরা ছিল জল দিয়ে, সেটা। তো এই জায়গায় আমরা কিছুটা বসে তারপরে টাইম কাটালাম। বাট যেহেতু আমাদের খিদেও পেয়েছিল, তাই আমরা ভাবলাম যে বাইরে বেরিয়েই কিছু না কিছু এখানে খাওয়া যাবে।
কারণ এখানে শুনছিলাম যে ফুড কোর্টও আছে, বাট মৈনাক বলে যে ফুড কোর্টে না খেয়ে বরঞ্চ ফুচকা বাইরে যদি স্টল থাকে তো ওখানে খাওয়া যেতে পারে। তো আমি ভাবলাম যে এটাও একটা ভালো অপশন, এরকম বৃষ্টির পর ফুচকা খেতে কার না ভালো লাগে। আর বাইরে বেরিয়েই দেখলাম যে পুরো জায়গাটা যেটা মানে ড্রাই ছিল একটু আগে, সেটা পুরো বৃষ্টিতে ভিজে গেছে। অ্যাকচুয়ালি 2-3 দিন ধরে না এখানে হিট ওয়েভস টাইপ চলছিল, মানে আসামের ওয়েদারটাই এরকম যে দিনের বেলা খুব রোদ ওঠে এবং রাত্রেবেলা বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে যায়। আর ওয়েদারটা তো আমরা যখন এসেছিলাম তখন থেকেই মেঘলা করেছিল, আর এখন ওয়েদারটা আরও ভালো হয়ে গিয়েছে। আর তোমরা যদি বাই চান্স এখানে আসো, এখানে কিন্তু ফুড কোর্টও আছে, দেখো সোজা সোজা দেখলেই তোমরা দেখতে পাবে, মানে সোজা ঢুকে ডান সাইডে। তো এখানে তোমরা উপরে বসেও মানে যে জলরাশিটা ওরকম ভিউ নিয়েও খেতে পারো, আবার নিচে বসেও খেতে পারো। তো বাকি পুরো এক্সপিরিয়েন্সটা আমাদের খুবই ভালো ছিল, এখানে আসার ডিসিশনটা খুব ভালো ছিল। বাট ঘরে যেয়ে তারপরে দেখি যে আমরা মানে বুটের ডাল ভিজিয়ে গিয়েছিলাম, সেটা কিন্তু মা ধরে নিয়ে চলে গেছে। তো এবার রাতে কিছু একটা অর্ডার করতে হবে মেবি। তো ভালো, ওদেরও দিনটা আজকে ভালো কাটলো। আর বাজারে আসার সময় আমরা পেয়েছিলাম কই মাছ। তো এখানে কিছুটা কই মাছ নিয়ে আমি একটু নুন দিয়েছি, আর চারিদিকে ছড়িয়ে গেছে মাছগুলো। ভগবানই জানে এবার এদেরকে কি করে ধরবো, তো কোনো রকমে ধরে আমরা ঢুকিয়েছি। আর এখানে নিয়েছি সামান্যখানি চিংড়ি মাছ, চিংড়ি পটল বানাবো, সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব পরবর্তী ব্লগে। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেটা হচ্ছে রিউজ লাইফ ইন এ শেল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ, বাই বাই।